দেশ এখন ২৪-এর সফল আন্দোলনের এক বছরের মাথায় এসে নির্বাচনী ট্রেনে উঠেছে। প্রতিদিন প্রতিক্ষণ নির্বাচনী ভাবনা আচ্ছন্ন করছে আপামর জনসাধারণকে। প্রত্যন্ত অঞ্চলের টংঘরেও চলছে কত শত আলোচনা। চায়ের কাপে ঝড় তুলছে জাতীয় রাজনীতি। আলাপ হচ্ছে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ে। নানা সমীকরণ থেকে মেলানোর চেষ্টা চলছে ভোটের হিসাব নিকাশ। রাজনীতি নিয়ে যখন দেশ উত্তাল, তখন রাজনীতির আসল মানুষরা কি ভাবছেন, তাদের এমন ভাবনা জানতে হ্যালো বাংলাদেশ কথা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের সঙ্গে। ১৭ বছরের দমন পীড়নের পরেও কোন কৌশলে টিকে থাকলো বিএনপি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্ভব কিনা ইত্যাদি নিয়েও এসব বিষয়ে গয়েশ্বরচন্দ্র রায় হ্যালো বাংলাদেশকে ঠিক কি বলেছেন তা জানা যাবে বিস্তারিত সাক্ষাৎকার থেকে। সাক্ষাৎকারের তৃতীয় পর্ব। পিয়ার নিয়ে রাজপথে জামাত ইসলামী আন্দোলন তারা আন্দোলন করছে, আপনারা পিয়ারের বিরোধিতা করছেন, কারণটা কি? আমরা 2030 একটা ভিশন, একটা সংস্কার প্রস্তাব আনলাম, তখন কিন্তু জামাত আমাদের সাথেই ছিল নাকি, জোট ছিল। তারপরে আমরা যখন বৃহত্তর জোটের জন্য, যেহেতু ওই কমিউনিস্টরা জামাতের লোকে বসবে না, জামাত কমিউনিস্টের লোকে বসবে না, তখন আমরা যুগপথে চলে গেলাম, যার যার অবস্থানে, যেটা এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল যুগপথ। আর যুগপথে যাওয়ার পরে যে আমাদের দল থেকে একটা 27 দফা সংস্কার প্রস্তাব প্রস্তুত হইল, আমরা তাদের সাথে শেয়ার করলাম। সব দলের সাথে শেয়ার করার কারণে আমাদের 3 মাস সময় বেশি লাগলো। তখন আমরা 31 দফায় উপনীত হইলাম। তখন আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের সকলের পক্ষ থেকে, আর কি জোট না, বাট সকলের পক্ষ থেকে ঐক্যমত হইয়া উনি এটা ঘোষণা দিল। সেখানে সকল পার্টির নেতারাই উপস্থিত ছিল, জাতীয় জামাতের ছিল। যদি পিয়ার গণতন্ত্রের জন্য উৎকৃষ্ট হয়, তাহলে এই প্রস্তাব তখনই আসতে পারত। আমাদের অনেক প্রস্তাবের বাইরেও তো তারা অনেক প্রস্তাব দিয়েছে, সেগুলোকে তো আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি নাকি। এখন আমাকে বলেন যে এই সরকার আসার 6 মাস পর্যন্ত পিয়ার শব্দটা আসে নাই। এই পিয়ার শব্দটা আনা হয়েছে নির্বাচনকে বুলন্ডিত করার জন্য। যে পিয়ার পদ্ধতির সাথে আবার দেশের শতকরা 99 বলবো না, 99.99% পিয়ার বোঝে না। এবং এই যে একটা সংস্কার কমিশন করছে, সেই সংস্কার কমিশনের নির্বাচন নিয়ে যে সংস্কার কমিশন প্রধান কে, বদিউল আলম মজুমদার, উনি তো ডক্টরেট, উনি তো অনেক লেখাপড়া করছে, চর্চা করছে। উনি এই পিয়ারের বিরুদ্ধে যা লিখছে, তারপর আমার মুগ্ধা শুনতে চান, এটা সাড়ে সর্বনাশ হবে এমন একটা কথা বলছে না। সো দ্যাট যেই দল অভিনয় করতে জানেন যে কোনো চরিত্রে, এখন এই দলটি গণতন্ত্রের পক্ষে অভিনয় করতেছে না গণতন্ত্রের বিপক্ষে অভিনয় করতেছে, এটা জনগণকে আবিষ্কার করতে হবে। 1999 সাল থেকে 2022 সাল পর্যন্ত জামাতের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক জোট ছিল। এখন এই দুই দলের অবস্থান দুই মেরুতে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যতটি রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একই গঠনতন্ত্র না, একই ঘোষণাপত্র না, একই আদর্শ অর্জনের না, তাহলে তো বাকশাল হইত। প্রত্যেকটা রাজনৈতিক দলে তার নিজস্ব আদর্শ আছে। যেমন আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি, আওয়ামী লীগও জাতীয়তাবাদী বিশ্বাস করে, বাট বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাস করে। জামাতে ইসলাম ইসলামিক জাতীয়তাবাদী বিশ্বাস করে, জাতীয়তাবাদী বিশ্বাস করে না। যেখানে রাজনীতি আলাদা, সেগুলো আন্দোলনের কৌশল, ন্যূনতম কর্মসূচির বিরুদ্ধে জন্য। যেমন জামাতের সাথেও তো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অনেকবার আওয়ামী লীগের। জামাতের জন্ম কবে? 1984 সালে। আপনারা বলেন জিয়ার নামে, জামাতের জন্ম 1984 এরশাদের আমলে। সেই 84 সালে আবার 86 সালে নির্বাচন, একই সঙ্গে জামাত আর আওয়ামী লীগ, কিন্তু আমরা স্বৈরাচারকে বৈধতা দিতে চাইনি, তারা নির্বাচনে বৈধতা দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে আদর্শগত একটা মত পার্থক্য রয়ে গেছে গা। এখন যার যখন যেখানে সুবিধা সেইটা। তারপরে ধরেন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসছে, আবার বিএনপির ক্ষমতা থেকে নামানো, কেয়ারটেকার গভর্নমেন্টের লেগে আওয়ামী লীগের সাথে বৈশাখ, তারা আন্দোলন করছে না? তারা কি মুজাহিদুল্লাহ কথা বলছে না? তারা কি মতিউর রহমান নিজামের কি 32 নম্বর বাসভবনে যায়নি? গেছে কিনা? আপনাদের ফাইল ফটো বলে কিনা, ডকুমেন্টারি? তার তো সময়ে সময়ে তো নতুন কিছু না যে আওয়ামী লীগের সাথে নানাভাবে সম্পর্ক রাখছে না। সেই সম্পর্কটা আনুষ্ঠানিক সম্পর্ক
না ওটা কি পরকীয়া সম্পর্ক সেটা আমি বলতে পারবো না। আর আমরাও একটা কি, অর্থাৎ আওয়ামী লীগের মতো একটা শক্তিকে মোকাবেলা করার নির্বাচনী কৌশল হিসেবে আমরা একটা নির্বাচনী জোট করছি, অথবা এতদিন আন্দোলন করছি ফেসিবাদকে তাড়াইতে হইলে শত্রু আমার বন্ধু, এই সিস্টেমে। এখন কোনো রাজনৈতিক দল যদি মনে করে 5ই আগস্টের পর আমি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, সে আমার সাথে থাকবে কেন? সে যদি একাই পারে, সে আমার সাথে থাকবে কেন? সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনও সন্নিকটে, উনি কবে নাগাদ দেশে ফিরবেন? বিবিসির সাথে সাক্ষাৎকার দিচ্ছেন, ওই সাক্ষাৎকারের মধ্য দিয়ে উনি কিন্তু সবকিছু সুস্পষ্ট করছেন। ইস্যুটা উনি আসে না কেন সেটা না, ইস্যুটা হলো নির্বাচনটা নিশ্চিত হোক। এখন কিন্তু ইস্যুটা আমাদের কাছে উনি কখন আসবেন কখন আসেন নাই। উনি বিদেশে থাইকেও তো জনগোষ্ঠীকে একসঙ্গে করছে, শুধু বিএনপিকে একসঙ্গে করে নাই। তারপরে তো ফেসিবাদ আন্দোলনে তার নেতৃত্ব তো সুস্পষ্ট দৃশ্যমান। তো এখন যে জন্য আমরা আন্দোলন করলাম সেটা কিসের জন্য? এটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। এটা এনশিওর হোক, তারপর আর আপনার প্রশ্ন করতে হবে না কবে আসবে। জুলাই আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পেরেছিলেন সেই ছাত্ররা একটা দল গঠন করেছে এনসিপি। রাজনৈতিক দল হিসেবে তাদের টিকে থাকার সম্ভাবনা কতটুকু দেখছেন? বিষয়টা হলো যে দেখেন, ওরা একটা বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী। আসল কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী দুইবার হয়েছে। এর আগে একবার হয়েছে ভিপি নুরের নেতৃত্বে, আবার হয়েছে। এদের এই আন্দোলনের যে মূল দাবি ছিল 8টা, সেটা কিন্তু সরকার পতনের আন্দোলন ছিল। এবং প্রাথমিক পর্যায়ে ছাত্রলীগের ছেলেরাও শ্রেণী স্বার্থে এই আন্দোলনে যোগ দিচ্ছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যখন এখন দল থেকে ওবায়দুল কাদের বললো আমার ছাত্রলীগই যথেষ্ট নাকি, তখন আস্তে আস্তে ছাত্রলীগের ছেলেরা সেটা বললো, ঠিক কি না? আর ছাত্রলীগ নামধারী শিবিরের ছেলেরা রয়ে গেল। বিষয়টা এরকম দাঁড়িয়েছে না? এই শেখ হাসিনা কিন্তু তার পতনের মূল আগুনটা জ্বালাইছে। এই যে গড়ে রাজাকারের বাচ্চার কথাটা বলবো, আমি কিন্তু যুক্তি দিয়ে বলবো, স্বাধীনতা যুদ্ধের বিরোধী বংশধর বলতে পারি, আমি সবারই কিন্তু রাজাকার বলতে পারি না। এই ছোট ছোট ছেলেরা, আমার মনে হয় না যে ওদের মা বাবার তখন বিয়ে হয়েছে, ওদের তো জন্ম দূরের কথা। আর ঘরে যখন বলছে যে রাজাকারের বাচ্চা, তখন ছাত্রদের মধ্যে একটা স্লোগান আছে, তুই কে আমি কে রাজাকার রাজাকার, বলছে কে স্বৈরাচার স্বৈরাচার। এই কিন্তু আগুনের মধ্যে ঘি ঢেলে দিল, এটা অস্বীকার করার নাই। এই কিন্তু সারা বাংলাদেশের ছাত্র সমাজ এক হয়ে গেল। আমার ছাত্র দলের ছেলেরা তো কিন্তু স্লোগান দেয় নেই ছাত্র দলের, খালেদা জিয়া। আমার ছাত্র দল তো ছোট না, তো বাইরে থাকলেও তো আছে, তারা তো সবাই এটার মধ্যে ঢুকছে কিসে, ছদ্মবেশে, ছাত্র দলের নামে ঢুকেনি। এক ঘটনা পরিক্রমায় যেটা হয় সেটা তাই হয়েছে। এখন আমি প্রশ্নটা হলো যে যারা নাকি এই আন্দোলনের সূচনা বা অগ্রভাগের ছিল, যেভাবেই থাকুক শেষ পর্যন্ত থাকতে পারছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, জাতিগতভাবেও জানাই, দলগতভাবেও জানাই, ব্যক্তিগতভাবেও জানাই। তাদের এই অর্জনটা, এই যে তারা যে একটা অর্জন করছে, এই অর্জনটাকে কিন্তু আমি কখনো অসম্মান করতে পারবো না, কখনো করাবার ঠিক হবে না, তাই না? একটা মুক্তিযুদ্ধ যে করছে, সে যে দলই করুক, আমি মুক্তিযুদ্ধের যে তার অবদানটা, এটাকে আমি স্বীকার করেই তার সমালোচনা করব। মানুষ মাত্রই দিচ্ছে যে এত বড় একটা ফেস্টিভ্যালের পতন হয়েছে, এইটাকে ওরা পরিমাপ করতে পারে না যে এটা বেশিক্ষণ থাকবে না, এটা চিরকাল থাকতো। ওরা যদি রাজনীতিতে ইনভলভ না হতো, ওরা যদি বৈষম্য বিরোধী নিয়ে যদি একটা পেশার গ্রুপ তৈরি করতো, নো পলিটিক্স, জনগণের পক্ষে, ছাত্রদের পক্ষে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র, অনেক কলেজের স্কুলের ছাত্ররা গেছে, এখন কি করে পায়? ওদেরকে দেখার জন্য হাজার হাজার লোক দাঁড়ায় থাকছে, এখন টাকা দিয়ে লোক আনতে হয় কেন? এটি বুঝতে হবে। এই বিষয়টা হলো যে ওরা যে প্রাপ্তিটা পাইছে, এই প্রাপ্তিটাকে রক্ষা করার জন্য ওদের যা করা উচিত ছিল তা না করে ওরা ভাবছিল যে আমরা দাঁড়াইলেই পাশ করে যাবো, আমরা এই ক্ষমতা এসে যাবো। না, এটা তো সহজ হয় না, কারণ আমরাও ছাত্র জীবনে এরকম ইতিহাস সৃষ্টি করছি, কিন্তু একটাই ইতিহাসের পর আরেকটা ইতিহাস এসে ওইটা ঢেকে দিয়েছে। তো সেই কারণে আমি ওদের সম্বন্ধে কোনো অন্য মন্তব্য করব না।
হ্যাঁ, ওরা চলতে থাকুক, না না ওরাই বুঝতে পারবে ওদের ভুল ত্রুটি কোথায়। কোনো দলকে, কোনো দলের নেতাদেরকে নাকি অশালীন ভাষায় সমালোচনা করলেই যে নেতা হয়ে যাবে তা তো নয়, বরং নিজেদের যে গ্রহণযোগ্যতাটা আছে, যে সম্মানটা আছে, সেটা লস হয়ে যায়। আপনি ডিবি হারুনের হাতের হোটেল আপ্যায়িত 22 হয়েছিলেন সালে, 22 সালে। উনি যে ভিডিওটা করেছিলেন সেটাকে আপনার কাছে অনুমতি নিয়েছিলেন? পরবর্তীতে এই বিষয় নিয়ে ডিবি হারুনের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? ও যারা সিঁড়িতে ওঠার সময় ছবি তুলে, ছবি তুলতেছে কেন, কি কারণটা কি? ছবি তোলা যখন শেষ হয়েছে তখন হারুনই ওগুলো ধমকদার নিচে পাঠিয়ে দিল। ওর পরিকল্পিত একটা নাটকের স্ক্রিপ্ট লিখছে, স্ক্রিপ্টটা যে এত দুর্বল, আর এই স্ক্রিপ্টটা যে জনগণ খাবে না, বরং আমি মনে করবো যে ওইটা দিয়ে ও নিজেই হাসির পাত্র হয়েছে। আমার কিছু আসে যায় না। আমাকে দীর্ঘ অফিসে 7 দিন আটকে রাখে, একবার 7 দিন ছিলাম। আমি 7 দিনকে অনশন করে থাকতে পারবো? আমি জেলখানায় গিয়ে অনশন করবো? আমি জেলখানায় অনশন করলে আমার যেই দাবির প্রশ্নে অনশন করছি, ও তো উইদিন 24 আওয়ার সেটা মিট করে ফেলবে, না করার উপায় নাই, করতেই হবে ওকে, কারণ কাউকে না খেয়ে রাখতে পারবো না। তাহলে এখন তোমাকে যদি আটক করে থানায়, পুলিশে 24 ঘন্টা, যতক্ষণ কোর্টে না যাও, যতক্ষণ জেলখানায় না যাও, এতক্ষণ কি তুমি অনাহারে থাকবা? ওরা কিছু না কিছু দিবে তোমাকে। পরবর্তীতে ডিবি হারুনকে জিজ্ঞেস করছিলেন কিনা যে এরকম কাজটা কেন করলো? আমি ওরা বলছি, হারুন তুমি তো অনেক পয়সা টয়সা কামাইছো, মানুষের কয়, আমি জানি না, ইস্তফা দিয়ে চলে যাও, সময় পাইবে না, এটা বুঝাইছি। তোমার কথাটা মনে রাখো, তুমি তো অরিজিনালি আওয়ামী লীগ না, তোমার বাবা ছিল রাজাকার, তুমি ভালো ছাত্র ছিল, ভালো রেজাল্ট করছো, চাকরি পেয়েছো বিএনপির আমলে, অপরাধ করছো, সাসপেনশন বোধহয় হয়েছিল বা পদোন্নতি আটকাইছিল। হাসিনা ক্ষমতা আসার পরে তোমার প্রতিবেশীকে আব্দুল হামিদ সাহেব, তোমার দেশি লোক, সে তোমার গার্জিয়ান হয়ে গেছে। মহসিনুলের কত নম্বরের রুমে থাকতা, কার সাথে থাকতা তা আমি বলতে পারবো। আমার দিকে হাত করে থাকা গেছে। তুমি কিন্তু চাকরি ইস্তফা দেওয়ার টাইম পাইবা না, আমি বলে গেলাম।